বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ, কুয়েতে ইরানি ড্রোন হামলা এবং মার্কিন জেনারেলদের পলায়ন, একটি সেনাদলের ক্ষোভ, গোপন তদন্তের নেপথ্য কাহিনী। এবারে জানাবো খামেনির জানাজায় কে এই মুখ ঢাকা ব্যক্তি, মোস্তফা খামেনি নাকি অন্য কেউ। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় দেখা যায় মুখ ঢাকা এক রহস্যময় ব্যক্তিকে। এরপর থেকেই শুরু হয় ওই ব্যক্তির পরিচয় নিয়ে নানা কৌতূহলী আলোচনা। কেউ কেউ দাবি করেন ছদ্মবেশে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি এসেছিলেন বাবার শেষ বিদায়। প্রিয় দর্শক, আসলে কে ছিলেন জানাবো সেই ঘটনা, দেখতে থাকুন। জানাবো টানা 200 দিন সমুদ্রে ভাসছে বিমানবাহী রণতরীর চাপে মার্কিন নৌবহর। আধুনিক বিমানবাহী রণতরীর ইতিহাসে অন্যতম কঠিন অপারেশনাল মাইল ফলক অর্জন করেছে মার্কিন নৌবাহিনীর নিমিটস শ্রেণীর সুপার ক্যারিয়ার ইউএসএস আব্রাহাম লিঙ্কন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ অভিযানে অংশ নিয়ে জাহাজটি টানা 200 দিনেরও বেশি সময় সমুদ্রে অবস্থান করছে। এদিকে প্রধানমন্ত্রীর ওয়াশিংটন সফর নিয়ে তীব্র ক্ষোভ ইরাকি মিলিশিয়াদের। ইরাকি সরকারের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের আসন্ন যুক্তরাষ্ট্র সফর ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকের পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছে দেশটির সশস্ত্র গোষ্ঠীগুলোর জোট ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। ইরান সমর্থিত এই মিলিশিয়া জোটটি এক বিবৃতিতে সরকারের এই সিদ্ধান্তের কঠোর নিন্দা জানিয়েছে। জানিয়ে দেব ইরানে ফের যুক্তরাষ্ট্রের শক্তিশালী হামলা। ইরানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সংবাদ মাধ্যম এক্সিওস রোববার জানিয়েছে মার্কিন সেনারা ইরানের মিসাইল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে বেশ কিছু হামলা চালিয়েছে। এবং সর্বশেষ জানাবো হরমুজ প্রণালী কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও শক্তিশালী। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালীকে দেশটির অন্যতম কৌশলগত সম্পদ হিসেবে অভিহিত করেছেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের সাবেক কমান্ডার ও সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোসাহেম রেজাই। তিনি বলেছেন এটি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। প্রিয় দর্শক, অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। ইরান, ইসরায়েল, ফিলিস্তিনি যুক্তরাষ্ট্র যুদ্ধে আপনি যদি মুসলিমদের সমর্থন করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, আর এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি কমেন্টে লিখে যান। কুয়েতে ইরানি ড্রোন হামলা ও মার্কিন জেনারেলদের পলায়ন, একটি সেনাদলের ক্ষোভ, গোপন তদন্তের নেপথ্যে কাহিনী। কুয়েতে মার্কিন সেনাদলের অপারেশন সেন্টারে একটি ইরানি আত্মঘাতী ড্রোন আঘাত হানার ঠিক কয়েক সেকেন্ড পরের ঘটনা। ভেতরে থাকা সৈন্যদের সুরক্ষার দায়িত্বে নিয়োজিত এক মার্কিন আর্মি জেনারেল মেঝে থেকে উঠে দাঁড়ালেন। তিনি প্রোটেক্টিভ ভেস্ট এবং হেলমেটটা টেনে নিয়ে পাশ থেকে এক সৈন্যকে চিৎকার করে আদেশ দিলেন, এখান থেকে পালাও। দিনটি ছিল 1 মার্চ। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু হবার মাত্র একদিন পরের ঘটনা। কুয়েতের শোয়েবা বন্দরে অবস্থিত এই ভবনের ঠিক মাঝখানটিতেই ড্রোনটি আঘাত হানে। এর প্রচণ্ড বিস্ফোরণে ভিতরে থাকা সৈন্যরা দেয়ালে গিয়ে আশ্রয় পড়ে এবং মুহূর্তের মধ্যেই ভবনটি ভয়াবহ আগুন লেগে যায়। সেদিনের হামলায় বেঁচে ফেরা সৈন্যরাই সেই নারকীয় অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন। ব্রিগেডিয়ার জেনারেল ক্রিন্ট বার্নস যখন জরুরি বহির্গমন পথ দিয়ে প্রাণভয়ে পাশের একটি সুরক্ষিত বাংকারের দিকে দৌড়াচ্ছিলেন, তখনও তার অধীনস্থ ডজন ডজন নারী পুরুষ সেনা জ্বলন্ত ভবনের ভিতরে আটকা পড়েছিল। জেনারেলদের সঙ্গে পালিয়ে যাওয়ার নির্দেশ পাওয়া সেই সৈন্যটি পরবর্তীকালে জানান, আমাদের ওই ভবন ছেড়ে ওভাবে পালিয়ে আসা উচিত হয়নি। বাংকারের ইস্পাতের দরজা খোলার পর যখন তিনি পুনরায় ভেতরে আটকে পড়াদের সাহায্য করতে যেতে চেয়েছিলেন, তখন জেনারেলদের বার্নস তাকে কড়া ভাষায় সেখানে স্থির থাকার নির্দেশ দেন। কাঁপানো গলায় সেই সৈন্যটি বলেন, আমি তো আর চোখের সামনে ওভাবে মানুষ মরতে দেখতে পারি না। পরবর্তীতে আগুনের দিকে ছুটে যাওয়ার জন্য এক অফিসারের উৎসাহে ওই সৈন্যটি অপারেশন সেন্টারে ফিরে যান এবং ঘন ধোঁয়ার মধ্যে চিৎকার করে বেঁচে থাকা কাউকে খোঁজার চেষ্টা শুরু করেন, কিন্তু ওই জেনারেল আর ফিরে আসেননি। ড্রোন হামলার পর জেনারেল বার্নসের এই পলায়ন এবং সিদ্ধান্তহীনতা শোয়েবা বন্দরে মোতায়েন করা সৈন্যদের মনে তাদের নেতৃত্বের প্রতি তীব্র ক্ষোভ এবং তিক্ততার জন্ম দিয়েছে। মার্কিন সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা যখন এই ঘটনার অভ্যন্তরীণ তদন্তের চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেছে, ঠিক তখনই 17 জন প্রত্যক্ষদর্শী এবং সেনা সদস্য ওই বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে। ইউএস আর্মির 103তম সাস্টেইনমেন্ট কমান্ড 6 জন সৈন্য ওই হামলায় নিহত হয় এবং ডজনখানেক সৈন্য গুরুতর আহত হয়। ইরানের সঙ্গে চলা এই যুদ্ধে মার্কিন সেনাদের জন্য এটি ছিল অন্যতম
বড় ও ব্যয়বহুল ক্ষয়ক্ষতি, যা তৎকালীন ট্রাম্প প্রশাসনের যুদ্ধনীতির বিরুদ্ধে মার্কিন জনগণের ক্ষোভ বাড়িয়ে দেয়। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ অঞ্চলে সৈন্যদের পাঠানোর আগে তাদের সুরক্ষার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছিল কিনা তা নিয়েও বড় ধরনের প্রশ্ন ওঠে। নিরাপত্তার স্বার্থে এবং সামরিক বাহিনীর তদন্তের গোপনীয়তা রক্ষার্থে নাম প্রকাশ না করবার শর্তে কথা বলছেন বেঁচে যাওয়া সৈন্য এবং তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা। 28 ফেব্রুয়ারি রাত 1:15 মার্কিন এবং ইসরায়েলি বাহিনী যৌথভাবে ইরানের উপর অপারেশন এপিক ফিউরি শুরু করে। প্রথম 24 ঘণ্টাতেই ইরানের 1000টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত আনা হয়। জবাবে ইরানও ঝাঁকে ঝাঁকে ড্রোন ও মিসাইল ছোড়ে। 1 মার্চ ভোর 4:30টায় শোয়েবা বন্দরে শেষবারের মতো সতর্ক সংকেত বাজানো হয়। সৈন্যরা দীর্ঘ 4 ঘণ্টা বাংকারে কাটানোর পর ক্লান্ত হয়ে পড়েন এবং কাজের তাগিদে অনেকেই অল ক্লিয়ার বিপদমুক্ত ঘোষণার আগেই মূল ভবনে ফিরে আসে। সকাল 9টার দিকে আনুষ্ঠানিকভাবে অল ক্লিয়ার ঘোষণা দেওয়া হয়। এর ঠিক 30 মিনিট পর সকাল 9:30টার দিকে একক ইরানি শাহেদ আত্মঘাতী ড্রোন এসে সোজা ভবনের কেন্দ্রবিন্দুতে আঘাত হানে। বাইরে থাকা 2 সৈন্য জানান তারা ঘাস কাটার মেশিনের মতো এক ধরনের শোঁ শব্দ শুনতে পান এবং তাকে দেখেন ড্রোনটি প্রায় খাড়াভাবে ভবনের উপর আঁচড়ে পড়ছে। চোখের পলকে পুরো ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং লোহা, কাঁচ, প্লাস্টিকের টুকরো ছিটকে এসে ঘরের ভেতরে থাকা সৈন্যদের শরীর ঝাঁঝরা করে দেয়। বিস্ফোরণের ধাক্কায় হুলস্থুল পরিস্থিতি সৃষ্টি হয়। মাথায় স্প্লিন্টার বিদ্ধ হওয়া সত্ত্বেও মেজর স্টিফেন ধোঁয়ার মধ্য থেকে একে একে নিহত এবং আহত সৈন্যদের টেনে বের করতে থাকেন। তিনি বলেন, আমি সেখানে কোনো জেনারেলকে দেখিনি। পরে শুনলাম জেনারেল হিনসনের মুখ দিয়ে প্রচুর রক্ত ঝরছিল এবং তাকে বাংকারের পাশে বসিয়ে রাখা হয়েছিল। ইউএসএস আর্মি সেন্ট্রাল কমান্ড অবশ্য দাবি করেছে জেনারেলরা আহত হওয়া সত্ত্বেও মাঠ পর্যায়ে সৈন্যদের সরিয়ে নেওয়ার কাজ সরাসরি সহায়তা করছিলেন। খামেনির জানাজায় কে এই মুখ ঢাকা ব্যক্তি, মোস্তফা খামেনি নাকি অন্য কেউ? ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় দেখা যায় মুখ ঢাকা এক রহস্যময় ব্যক্তিকে। এরপর থেকেই শুরু হয় ওই ব্যক্তির পরিচয় নিয়ে নানা কৌতূহল আলোচনা। কেউ কেউ দাবি করেন ছদ্মবেশে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি এসেছিলেন বাবার শেষ বিদায়। তবে লন্ডন ভিত্তিক ইরানি সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল তাদের এক প্রতিবেদনে জানিয়েছে রহস্যময় ওই ব্যক্তির পরিচয়। তাদের দাবি মুখোশ পরা ওই ব্যক্তি খামেনির নাতি মোহাম্মদ জাভাদ খামেনি। তিনি গত 28 ফেব্রুয়ারি হামলায় আহত হয়েছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে মোহাম্মদ জাভাদ খামেনি হলেন খামেনির বড় ছেলে মোস্তফা খামেনির পুত্র। তাকে প্রয়াত নেতার সবচেয়ে বড় নাতি বলে মনে করা হয়। প্রতিবেদন অনুযায়ী 28 ফেব্রুয়ারি খামেনির বাসভবনে বিস্ফোরণের সময় তিনি মুখমণ্ডলে প্রচণ্ড আঘাতে দগ্ধ হন। এ কারণেই জানাজার অনুষ্ঠানে তিনি মুখ ঢেকে উপস্থিত হয়েছিলেন। খামেনির জানাজায় মুখ ঢাকা ওই ব্যক্তিকে ঘিরে ইরানের সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানা জল্পনা কল্পনা শুরু হয়েছিল। অনেকেই ধারণা করেছিলেন তিনি হয়তো ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। তবে মোস্তফা খামেনি গত ফেব্রুয়ারির হামলার পর থেকে জনসমক্ষে আসেননি এবং কোনো অডিও বার্তাও প্রকাশ করেনি। ইরানের দাবি ওই হামলায় তিনি আহত হয়েছিলেন। ইউএসএস আব্রাহাম লিঙ্কন টানা 200 দিন সমুদ্রে ভাসছে। বিমানবাহী রণতরীর চাপে মার্কিন নৌবহর। আধুনিক বিমানবাহী রণতরীর ইতিহাসে অন্যতম একটি অপারেশনাল মাইল ফলক অর্জন করেছে মার্কিন নৌবাহিনীর নিমিটস শ্রেণীর সুপার ক্যারিয়ার ইউএসএস আব্রাহাম লিঙ্কন। মধ্যপ্রাচ্যের যুদ্ধ অভিযানে অংশ নিয়ে জাহাজটি টানা 200 দিনেরও বেশি সময় সমুদ্রে অবস্থান করছে। দীর্ঘ সময় সমুদ্রে মোতায়েনের পাশাপাশি মার্কিন বিমানবাহী রণতরী বহরের উপর ক্রমবর্ধমান চাপের বিষয়টিও উঠে এসেছে মিলিটারি ওয়াচ ম্যাগাজিনে। চীন ও উত্তর কোরিয়ার সঙ্গে উত্তেজনা, রাশিয়ার সঙ্গে নতুন করে সংঘাত, মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা এবং বিশ্বের বিভিন্ন অঞ্চলে সামরিক হস্তক্ষেপের কারণে বিমানবাহী রণতরীকে দীর্ঘ সময় সমুদ্রে মোতায়েন রাখছে মার্কিন বাহিনী। ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ 3 এর ফ্ল্যাগশিপ ইউএসএস আব্রাহাম লিঙ্কন 2025 সালের 21 নভেম্বর ক্যালিফোর্নিয়ার নৌঘাটি সান দিয়েগো থেকে যাত্রা শুরু করে। শুরুতে এটি নিয়মিত ইন্দো প্যাসিফিক অঞ্চলে মোতায়েন করবার কথা ছিল। 11 এবং 12 ডিসেম্বর গুয়ামে সংক্ষিপ্ত যাত্রা বিরতির পর মাত্র একদিনের মধ্যে জাহাজটি আবার সমুদ্রে ফিরে যায়। গুয়াম ছাড়ার পর জাহাজটি প্রথমে দক্ষিণ চীন সাগরে অভিযান চালায়। এরপর ভারত মহাসাগর হয়ে 2026 সালের জানুয়ারিতে উত্তর আরব সাগরে আসে। 28 ফেব্রুয়ারি অপারেশন এপিক ফিউরি নামে ইরানের বিরুদ্ধে পূর্ণমাত্রা সামরিক অভিযান শুরু হলে আব্রাহাম লিঙ্কনের এয়ারউইং ইরান যুদ্ধে অংশ নেয়। এই রণতরীটি ইরানের লক্ষ্যবস্তুতে হামলায় অংশ নেওয়া মার্কিন নৌবাহিনীর অন্যতম প্রধান শক্তিতে পরিণত হয়। জাহাজটিতে কর্মরত কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী মার্কিন বিমানবাহী রণতরীর ইতিহাসে টানা সমুদ্রে অবস্থানের দিক থেকে আগের সব রেকর্ড ভেঙেছে আব্রাহাম লিঙ্কন। জাহাজটির কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার অ্যালেক্সিস ট্রাভিস বলেন, আধুনিক যে কোনো বিমানবাহী রণতরীর মধ্যে টানা সবচেয়ে বেশি দিন সমুদ্রে থাকার রেকর্ড এখন আমাদের। যদিও ইউএসএস জেরাল্ড অফ ফোর্ট প্রায়
326 দিন দীর্ঘতম সামগ্রিক সম্পন্ন মোতায়েন ছিল। তবে ওই সময়ের মধ্যে জাহাজটি ইউরোপের বিভিন্ন বন্দরে একাধিকবার নোঙর করেছিল, ফলে আব্রাহাম লিঙ্কনের মতো টানা সমুদ্রে থাকার নজির গড়তে পারেনি। বিশ্লেষকদের মতে আব্রাহাম লিঙ্কন এই দীর্ঘ মোতায়েনে মার্কিন নৌবাহিনীর একটি বৃহত্তর সংকটের প্রতিফলন। গত এক দশকে বিমানবাহী রণতরীগুলো আগের চেয়ে বেশি সময় সমুদ্রে থাকতে হচ্ছে, ফলে সাগরে রণতরী মোতায়েনের সময়সীমা দীর্ঘ এবং অনিশ্চিত হয়ে উঠেছে। একই সঙ্গে বৈশ্বিক নানা দায়িত্বের কারণে এই বহরের উপর চাপ বাড়ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কার্যকর বিমানবাহী রণতরীর সংখ্যা এখন 11টিতে সীমাবদ্ধ। একই সময় পুরনো নিমিটস শ্রেণীর জাহাজগুলো রক্ষণাবেক্ষণের চাপও বেড়েই চলেছে। জাহাজগুলোর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিয়মিত ডিপো সংরক্ষণের সময় দীর্ঘ হচ্ছে এবং নৌ শিপইয়ার্ড বিলম্ব হচ্ছে। ইরাকের প্রধানমন্ত্রীর ওয়াশিংটন সফর নিয়ে তীব্র ক্ষোভ ইরাকি মিলিশিয়াদের। ইরাকি সরকারের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের আসন্ন যুক্তরাষ্ট্র সফর ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকের পরিকল্পনা তীব্র বিরোধিতা করেছে দেশটির সশস্ত্র গোষ্ঠীগুলোর জোট ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। ইরান সমর্থিত এই মিলিশিয়া জোটটি এক বিবৃতিতে সরকারের সিদ্ধান্তের কঠোর নিন্দা জানিয়েছে। সাবেরি নিউজের মাধ্যমে প্রচারিত ওই বিবৃতিতে বলা হয়েছে, এমন একটি সময়ে সফরের আয়োজন করা হচ্ছে যখন আমেরিকা ও ইহুদিবাদী যুদ্ধযন্ত্র অনবরত ইরাক, ইরান, লেবানন, ইয়েমেন এবং ফিলিস্তিনে হাজার হাজার নিরীহ মানুষের রক্ত ঝরাচ্ছে এবং নৃশংস হত্যাকাণ্ড চালাচ্ছে। বিবৃতিতে মিলিয়া গোষ্ঠীগুলো মার্কিন আধিপত্য থেকে ইরাকি অর্থনীতিকে সম্পূর্ণ মুক্ত করবার আহ্বান জানায়। একই সাথে তারা স্পষ্ট ভাষায় উল্লেখ করেছে যে ইরাকের মাটিতে যে কোনো মার্কিন সেনার উপস্থিতি একটি অবৈধ দখলদারিত্ব হিসেবে গণ্য করা হবে। উল্লেখ্য, ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি শীঘ্রই ওয়াশিংটন ডিসি সফর করবেন বলে আশা করা হচ্ছে। এই সফরে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করবেন এবং দুদেশের মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তেল, গ্যাস সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হবার কথা রয়েছে। তবে প্রধানমন্ত্রীর এই অর্থনৈতিক ও কূটনৈতিক পদক্ষেপের বিপরীতে দেশের অভ্যন্তরীণ সশস্ত্র গোষ্ঠীগুলোর এমন অবস্থান ইরাকের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। ইরানে ফের যুক্তরাষ্ট্রের শক্তিশালী হামলা। ইরানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সংবাদ মাধ্যম এক্সিওস রোববার জানিয়েছে, মার্কিন সেনারা ইরানের মিসাইল এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে বেশ কিছু হামলা চালিয়েছে। এর সঙ্গে হরমুজ প্রণালীর কয়েকটি জায়গায় বিপ্লবী গার্ডের ছোট ছোট নৌকা লক্ষ্য করেও হামলা হয়েছে। গতকাল প্রায় সারা রাত ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এরপর উপসাগরীয় 5টি আরব দেশে থাকা মার্কিন অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ইরান। এক্সিওস খবর দেওয়ার আগেই ইরানের দুটি বার্তা সংস্থা জানিয়েছে, বন্দরনগরী বন্দর আব্বাস এবং হরমুজ প্রণালীর কেশম দ্বীপে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর কিছুক্ষণ পর কেশম দ্বীপের গভর্নর হুসেইন আমির বলেন, শত্রুদের ছোড়া 10 থেকে 11টি বস্তু দ্বীপে আঘাত এনেছে। বার্তা সংস্থা ইরানকে তিনি জানিয়েছেন, সবগুলো হামলাই হয়েছে সামরিক অবকাঠামোতে এবং এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।